Okay. Good evening. Thank you, everyone. Welcome to my fifth semester class in this online mode. I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetambur, Birbhum. So we were actually talking about the love song of J. Alfred Prufrock. I have already introduced you about the background of this famous modernist poem. I have talked about the difference between modern and modernism. What are the characteristic features of the modernism? What are the characteristic features of modernist poetry? I have particularly also talked about this canonical author, one of the most dominant figures of the 20th century, Thomas Stearns Eliot, 1888 to 1965, a very multi-talented personality, a genius, a poet, essayist, publisher, playwright, critic, literary critic, editor. I've talked about how he subverted the discourse of the modernist poetry. কেমন ভাবে একটা নতুন কবিতার ভাষা টি.এস. এলিয়ট ক্রিয়েট করেছেন তার লেখার মধ্যে, এবং তার লেখার মধ্যে কিভাবে লাভ সং আর লাভ সং থাকছে না, একটা মডার্ন ম্যানের তার আকুতি, তার যে কনফ্লিক্ট রিডেন সেলফ, তার যে একটা দ্বন্দ্ব বিধ্বস্ত তার যে মন, সেইটা কিভাবে এই কবিতার মধ্যে একটা আধুনিকতার সংকট, একটা আধুনিকতার যন্ত্রণা কেমন ভাবে এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকের মধ্যে পড়ছে, এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর মতো একটা ইভেন্টকে কাটিয়ে, বিশ্বযুদ্ধকে কাটিয়ে কেমন করে ইউরোপ আস্তে আস্তে সেটেল ডাউন করছে, সেইটা এই কবিতার মধ্যে বলার চেষ্টা করেছেন আমাদের এই গল্পের যিনি, এই কবিতার যিনি লেখক, টি.এস. এলিয়ট। আমি লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকের একটা কমিক্স, একটা গ্রাফিক নভেলের ভার্সন তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটা দেখাচ্ছি, এবং অ্যালফ্রেড প্রুফকের কবিতাটা পড়ার চেষ্টা করছি। আমি পড়েছিলাম এই জায়গাটা যেখানে দ্য ইয়েলো স্মোক দ্যাট রাবস ইটস মাজল অন দ্য উইন্ডো পেনস, একটা হলুদ রঙের স্মোক যে হলুদ হয়ে গেছে বিকজ অফ দ্য পলিউশন। দ্য ইয়েলো স্মোক, of course, suggestive of the unpleasant experiences. Yellow is the color of the discomfort, yellow is the color of the dishonesty, disintegrity, and yellow is the color of the chaos. Okay, so a holud ronger smoked, how it licked its tongue into the corners of the evening and lingered upon the pools that stand in drains. এই যে রাস্তার জলের সামনে খানিকটা দাঁড়ালো, দাঁড়িয়ে টেরেস থেকে লাফ মেরে অনেকটা ক্যাটের মতো, বারবার বলছিলাম এটা ফিলাইন ইমেজারি ইউজ করার চেষ্টা করেছেন, গিয়ে সে আবার দুম করে তলায় ঘুমিয়ে পড়লো রাস্তার ধারে। এইভাবে এর আগে কেউ কোনোদিন ফগকে কোনো পোয়েট এভাবে ডিসক্রাইব করেননি। আমি আগেই বলেছি, এর আগে কোনোদিন পেশেন্টের সঙ্গে ইভিনিং স্কাইকেও কেউ তুলনা করেনি। ফলে এলিয়ট ইজ অ্যাকচুয়ালি আ পোয়েট উইথ আ ডিফারেন্স, একটা অন্য রকমের কবি, অন্য ধরনের তিনি কবিতা লিখতে পছন্দ করেন। অ্যানিমিক জর্জিয়ান লিরিক্স, যে কবিতার মধ্যে রক্তাল্পতা আছে, যার মধ্যে রক্ত নেই, যার মধ্যে ভেন্স নেই, যার মধ্যে লাইফ নেই, সেই কবিতা থেকে ভেঙে তিনি এক ধরনের নতুন ল্যাঙ্গুয়েজ তিনি ক্রিয়েট করার চেষ্টা করছেন পোয়েট্রির মধ্যে। সো আমরা এই দুটো প্যারাগ্রাফ পড়ে, কার্ড ওয়ান্স অ্যাবাউট দ্য হাউস এন্ড ফেল অ্যাসলিপ, এত দূর ছিল। আমরা এখান থেকে আজকে শুরু করবো। বলো, কারোর কোনো প্রশ্ন আছে? কালকে পড়ানো অবধি কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, যেহেতু কাল অবধি কারোর কোনো প্রশ্ন নেই, আমরা এগিয়ে চলছি। লেখক বলছেন, and indeed there will be time for the yellow smoke that slides along the street, rubbing its back upon the window panes. There will be time to prepare a face to meet the faces that you meet. একটা অদ্ভুত কথা বলছেন, বলছে for the yellow smoke that slides along the street, মানে যে ইয়েলো স্মোকটা স্ট্রিটের মধ্যে স্লাইড করে পড়েছে, rubbing its back upon the window panes, নিজের পেছন দিকটা ঘষে উইন্ডো পেন, জানলার সামনে দিয়ে যেটা পড়ে গেছে, বলছে there will be time, সময় আসবে। কিসের জন্য সময়? কার সময়? there will be time
to prepare a face to meet the faces that you meet. To prepare a face to meet the faces that you meet, মানে what is the meaning of the word to prepare a face? একটা মুখ তৈরি করা। মুখ তৈরি করা মানে হচ্ছে পার্সোনালিটি তৈরি করা। প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট, যে সমস্ত আরো সামনে অনেকগুলো মুখ আছে, সেই মুখগুলোকে তোমার মুখটাকে তাদের মুখের সামনে আনার জন্য তোমার মুখকে প্রিপেয়ার করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ইউ ওয়্যার ইউর মাস্ক সো ওয়েল দ্যাট ইউর মাস্ক বিকাম ইউর ফেস। তুমি এমন ভাবে তোমার মুখোশটাকে পরবে, একটা আধুনিক যন্ত্র সভ্যতা বিধ্বস্ত মানুষের কথা বলছে, যে মানুষের মুখ আর নেই, মুখকে প্রিপেয়ার করতে হয়। টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট, এলের বিখ্যাত ফ্রেজ। এমন একটা মুখ তৈরি করো যে মুখটা তোমার মুখ নয়, যেটা একটা মুখোশ, যে মুখোশটা তুমি পরবে অন্যান্য মুখোশের সামনে। কারণ যারা এসছে তাদেরও মুখ নেই, তারা সবাই মুখোশ পরে আছে। একটা মুখোশ সম্বলিত সমাজ সভ্যতা, শহুরে সভ্যতা, তার কথা এখানে লেখক বলছেন। There will be time to prepare a face to meet the faces that you meet. এই যে লেখক বলছেন, এই দেখাচ্ছে, and indeed there will be time for the yellow smoke that slides along the street rubbing its back upon the window panes. There will be time, এই যে লেখক দাঁড়িয়ে আছেন, তিনি আদৌ নক করবেন কিনা, এই ডোরের মধ্যে তিনি নক করবেন কিনা, অর্থাৎ তিনি কি করছেন, এখানে গল্পের প্রোটাগনিস্ট কি করছেন, প্রেম নিবেদন করতে চাইছেন একটা ওম্যানকে, যে একটা হায়ার র্যাঙ্ক অফ দ্য সোসাইটিতে বিলং করে। এই যে আগে লেখক বলেছেন, let us go and make our visit, কোথায় ভিজিট করবেন? in the room the women come and go talking about Michelangelo, এমন একটা রুম যেখানে উইমেনরা আসে এবং যায়, এবং একটা অ্যারিস্টোক্রেটিক রেনেসাঁস পেইন্টার মাইকেলেঞ্জেলোর কথা বলে। একটা আপার ক্লাস আর্টিফিশিয়াল সোসাইটির কথা এখানে এলিয়ট বলতে চেয়েছেন। এবং সেই দরজাতে নক করবেন কি করবেন না, সময় আছে, সময় আছে। there will be time and there will be time to prepare a face to meet the faces that you meet। এই যে এটা অনেকটা এলিয়টের ছবির মতো করে তৈরি করেছে। এই যে প্রিপেয়ার আ ফেস, ঠিক মতো তুমি তোমার বো টাইটা ঠিক আছে কিনা দেখছো, তোমার চুলটা ঠিক আছে কিনা তুমি দেখছো, তুমি তোমার মুখোশটাকে প্রিপেয়ার করবে অন্যান্য মুখোশধারী বিভিন্ন মুখের সামনে দাঁড়াবার জন্য। লেখক বলছেন, there will be time to murder and create। কি অদ্ভুত, to murder or to create। মাঝে মাঝে মনে হয় যেন খুন করে ফেলি, যদি না বলে, যদি উত্তরে প্রপোজালে যদি না বলে, তাহলে সে ওমেনটাকে খুন করতে ইচ্ছে করে। to murder and to create, আবার মনে হয় না নতুন করে সম্পর্ক তৈরি করি। তাহলে একেবারে টিপিক্যাল হ্যামলেটিয়ান ক্যারেক্টার। শেক্সপিয়ারের হ্যামলেটের কথা এই টেক্সটের মধ্যে আছে। অনেকেই জে অ্যালফ্রেড প্রুফক, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকে হ্যামলেট সঙ্গে তুলনা করে। এখানেও হ্যামলেটের কথা আছে, বলেছে আই এম নো হ্যামলেট, আমি হ্যামলেট নই, এরপরে বলবে। তার মানে সে খুব ভীষণ ভাবেই হ্যামলেটিয়ান একটা ক্যারেক্টার। এবার আমি তোমাদেরকে একটু হ্যামলেট নিয়ে কয়েকটা কথা বলবো, যার ফলে তোমরা মানে যেটা জানলে তোমরা খানিকটা এই জে অ্যালফ্রেড প্রুফকের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে। আমি তোমাদের একটু জিজ্ঞেস করতে চাই, হ্যামলেট কে? এনিওয়ান? হু ওয়াজ হ্যামলেট? হ্যামলেট কে? স্যার হ্যামলেট নাটকের একটা ক্যারেক্টার, রাইট, শেক্সপিয়ারিয়ান প্রোটাগনিস্ট নাটকের একটা ক্যারেক্টার হ্যামলেট, যেটা 1601 মানে 1599 অনেকে বলে, অনেকে বলে 1601। এই বিখ্যাত শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, ওয়ান অফ দ্য পারহ্যাপস গ্রেটেস্ট শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। It's a tragedy written by William Shakespeare sometime between 1599 and 1601. এটা শেক্সপিয়ারের লংগেস্ট প্লে, প্রায় 29,551টা ওয়ার্ড শেক্সপিয়ারের এই প্লেতে আছে হ্যামলেটে। কিন্তু কেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হ্যামলেটের সঙ্গে বারবার তুলনা করা হচ্ছে এই ক্যারেক্টারের? কেন? তোমরা যদি একটু হ্যামলেটের ক্যারেক্টারটা ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই প্লের গল্পটা কি। It is set in the Denmark. The play basically depicts Prince Hamlet and his revenge against his uncle Claudius. তার আঙ্কেল ক্লডিয়াস, তার উপরে হ্যামলেট রিভেঞ্জ নেবে। কিসের রিভেঞ্জ? না, আঙ্কেল ক্লডিয়াস যখন হ্যামলেটের বাবা ঘুমাচ্ছিল,
সে ছিল রাজা, হ্যামলেটের বাবা। তার কানে বিষ ঢেলে he pours the poison into his ear. এবার কানে বিষ ঢেলে আসলে কাউকে মারা যায় না, কারণ আমাদের কানের মধ্যে একটা অ্যানাটমিক্যাল একটা এক ধরনের ব্যবচ্ছেদ করার জায়গা আছে, যাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। সেই টিম্প্যানিক মেমব্রেন যদি বিষ যায়, সেই বিষকে রুখে দেবে, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ সালফিউরিক অ্যাসিড। যদি একটা করোসিভ অ্যাসিড দিয়ে মারা হয় তাহলে অন্য কথা, নাহলে সেটা মারা যায় না। কিন্তু গল্পে দেখানো হয়েছে হ্যামলেটের কাকা ক্লডিয়াস has actually murdered Hamlet's father in order to seize his throne, and Hamlet's mother, সে হ্যামলেটের মাকে বিয়ে করেছে, হ্যামলেটের নিজের মাকে তার কাকা বিয়ে করে নিয়েছে। হ্যামলেট দেখবে, ফিরবে ডেনমার্ক থেকে, এসে জানবে তার বাবাকে মারা হয়েছে, এবং বাবার গোস্ট হ্যামলেটকে দেখা দেবে, বাবার অ্যাপারিশন, তার বাবার ভূত এসে বলবে সত্যি আঙ্কেল ক্লডিয়াস তাকে মেরেছে। কিন্তু এই গল্পটা one of the most modernist plays in the history of the Elizabethan stage, তার কারণ এই গল্প জুড়ে হ্যামলেট চাইবে তার বাবার মৃত্যুর রিভেঞ্জ নিতে, কিন্তু হ্যামলেট নিতে পারবে না। একদম শেষে গিয়ে নেবে যখন হ্যামলেট তার কাকাকে মারবে, ক্লডিয়াসকে মারবে, এবং তার কাকাও হ্যামলেটকে মেরে দেবে। এই গল্প শেষ হবে, এই গোটা ডেনমার্ক একটা মৃত্যুপুরীতে পরিণত হবে, সবাই সবাইকে মেরে দেবে, কেউ বাঁচবে না। এবার ব্যাপারটা হচ্ছে কেন হ্যামলেট এত দেরি করলো বিটুইন ডিসিশন অ্যান্ড ইনডিসিশন। অনেকেই বলে যে প্রত্যেকটা শেক্সপিরিয়ান প্লের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন ধরনের হ্যামার্শিয়া আছে। হ্যামার্শিয়া মানে ট্র্যাজিক ফ্ল। ম্যাকবেথের ট্র্যাজিক ফ্ল কি? অ্যাম্বিশন। ওথেলোর কি ট্র্যাজিক ফ্ল? জেলাসি, বারবার হিংসে করতো তার নিজের ওয়াইফ ডেসডিমোনাকে, যে তার অন্য কারোর সঙ্গে রিলেশন নেই। তো কিং লিয়ারের কি? কিং লিয়ারের হচ্ছে ট্র্যাজেডি হচ্ছে তাকে সবচেয়ে যে ক্লোজ ভালোবাসে তাকে চিনতে না পারা। হ্যামলেটের কি ট্র্যাজেডি? হ্যামলেটের ট্র্যাজেডি হচ্ছে প্রোক্রাস্টিনেশন, PROCASCRASTINATION. Procrastination means that delays his chances of killing the Claudius. বারবার ডিলে করছে, করব কি করব না, করব এদিকে যাব কি যাব না। This is procrastination on the part of the Hamlet. এই হ্যামলেটের যে রোগ আমরা বলতে পারি, সেই একই রোগ আছে জে অ্যালফ্রেড প্রুফকে। অনেকেই বলে হ্যামলেটের প্রোক্রাস্টিনেট করার কারণ কি? বিকজ অফ হিজ ইডিপাস, বিকজ অফ হিজ his attraction to his own mother. তার নিজের মায়ের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, ইডিপাস কমপ্লেক্স বলা হয়। এবং সেই জন্যই অনেকেই বলে একটা সাইকোসেক্সুয়াল রিলেশনশিপ সে তার মায়ের সঙ্গে ডেভেলপ করেছিল, এবং সেজন্য সে নিজেকে আঙ্কেল ক্লডিয়াসের সঙ্গে আইডেন্টিফাই করে। তাই আঙ্কেল ক্লডিয়াসকে এত সহজে সে খুন করতে পারছে না, মারতে পারছে না, শেষ অবধি অপেক্ষা করছে। ফলে এই গল্পের যে প্রোটাগনিস্ট, এই জে অ্যালফ্রেড প্রুফক, সেও বারবার ডিলে করছে। সে জানে না যে সে কি করবে, সে আদৌ বলবে কি বলবে না। প্রেমিকাকে বললে প্রেমিকা যদি রিফিউজ করে, এবং সেই জন্য এই যে দোদুল্যমানতা, এই যে ডুয়ালিজম, এই যে ডিলেমা, DILEMA, ডিলেমার মধ্যে, ডিলেমা ইজ আ মেজর থিম ইন জে অ্যালফ্রেড প্রুফক। ডিলেমা অ্যান্ড ইনঅ্যাকশন। হ্যামলেটেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডায়ালগ, আমরা যাকে বলি টু বি অর নট টু বি। টু বি অর নট টু মানে বাঁচবো কি বাঁচবো না কেবলমাত্র নয়, করবো কি করবো না, থাকবো কি থাকবো না, কি করবো। Hamlet, Act 3, Scene 1, one of the greatest soliloquy of the Shakespearean play. To be or not to be, that is the question. Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against a sea of troubles. Whether it is nobler, এটা কি সত্যি মনের ক্ষেত্রে অনেক বেশি নোবেলার, অনেক ভালো কাজ হবে আমি এই মনটাকে সাফার করতে দেব। স্লিংস এন্ড অ্যারোজ অফ দ্য আউটরেজিয়াস ফরচুন, ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে কি নিয়ে যাব? ভাগ্য আমাকে বলছে তুমি কিং ক্লডিয়াসের ছেলে হও, হয়ে পরবর্তীকালে রাজা হও, আমি কি সেটা হব? নাকি অর টু টেক আর্মস এগেইনস্ট সি অফ ট্রাবলস, নাকি সমস্যার সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো অস্ত্র নিয়ে? কি করব? হোয়াট টু ডু? এই যে হ্যামলেট সিনড্রোম আমরা যেটাকে বলি, প্রোক্রাস্টিনেশন, হ্যামলেট সিনড্রোম, টু বি অর নট টু বি, এইটা খুব ভয়ঙ্কর ভাবে এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকের মধ্যে আছে।
বলছেন টাইম ফর অল দ্য ওয়ার্কস এন্ড ডেজ অফ হ্যান্ডস দ্যাট লিফট এন্ড ড্রপ আ কোয়েশ্চেন অন ইউর প্লেট। সময় থাকবে, আরো অনেক সময় থাকবেন। টাইম ফর অল দ্য ওয়ার্কস এন্ড ডেজ অফ হ্যান্ডস, দিনের হাত, অদ্ভুত ইমেজারি। ওয়ার্কস এন্ড ডেজ অফ হ্যান্ডস মানে কি, হাতে তোমার যত কাজ রয়েছে তারা কি করবে, দ্যাট লিফট ড্রপ আ কোয়েশ্চেন অন ইউর প্লেট। তুমি যখন খাবে, সেই খাবার মধ্যে, খাবার টেবিলের মধ্যে, তোমার প্লেটের মধ্যে একটা কোয়েশ্চেন ড্রপ করে দেবে। কি কোয়েশ্চেন? যে ডাজ দ্য গার্ল রিয়েলি লাভস ইউ, উইল ইউ প্রপোজ, নাকি প্রপোজ করবে নাকি তুমি করবে না। একটা সিম্পল প্রপোজ নিয়ে লেখা কবিতা, কিন্তু আর প্রপোজালের কবিতা নেই বা লাভ পোয়েম নেই। এই কবিতা হয়ে উঠেছে একটা মডার্ন ম্যানের ইটারনাল ক্রাইসিস। তাদের যে মনের সংকট, তাদের যে মনের অ্যাংজাইটি, এই শহুরে সভ্য জীবনের যে ভিতরে ভিতরে ক্ষয়ে গেছে, সেই ক্ষয়ে যাওয়া যে অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটির একটা রিফ্লেকশন, একটা দর্পণ হিসেবে কাজ করছে এই কবিতাটা। That lift a drop a question on your plate, time for you and time for me. তোমার জন্য সময়, আমার জন্য সময়, and time yet for a বিখ্যাত লাইন এক্সপ্লানেশনে পড়ে, and time yet for 100 indecisions and for 100 visions and revisions. এখনো সময় আছে 100টা ইনডিসিশনের জন্য, মানে কোন সিদ্ধান্তে পৌঁছবো জানি না তো, সিদ্ধান্তে উপনীত হওয়া যায় কিনা। ইনডিসিশন মানে মানে সিদ্ধান্তের অপোজিট, ইনকনক্লুসিভ, সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। 100 বারের ইনডিসিশন এন্ড ফর 100 ভিশনস এন্ড রিভিশনস। একটা দেখছি, দেখে ক্যান্সেল করছি, করে আবার রিভাইজ করো, রিভিশনস, বিফোর টেকিং অফ এ টোস্ট এন্ড টি। টোস্ট এন্ড টি ইজ দ্য সিম্বল অফ দ্য অ্যারিস্টোক্রেসি। যেখানে যাবে অথর, গিয়ে সেখানে টোস্ট এবং টি খাবে। মানে ইন দ্য রুম দ্য উইমেন কাম এন্ড গো, টকিং অ্যাবাউট মাইকেল এঞ্জেলো। সেই মাইকেল এঞ্জেলোর গল্প বলা সেই অ্যারিস্টোক্রেটিক রুমে লেখক যাবে, গিয়ে টোস্ট এবং টি থেকে অফার করবে। সেটা খাবার আগে লেখক 100 বার ভাববে যে লেখক বলবে কি বলবে না। বলে আবার একটা রিফ্রেন, ইন দ্য রুম দ্য উইমেন কাম এন্ড গো, টকিং অ্যাবাউট মাইকেল এঞ্জেলো। ওই রুমে যারা যায়, যারা আসে, তারা বারবার এই মাইকেল এঞ্জেলোর কথা বলে। ফলে বুঝতে পারছো এই যে বিখ্যাত যে রিফ্রেনটা, এই যে in the room women come and go, talking about Michelangelo. Michelangelo refers to, of course, the great Italian sculptor, painter and poet. 1475 থেকে 1564 শেক্সপিয়ার যে বছর জন্মান, শেক্সপিয়ার জন্মান 1564, সেই বছরই মাইকেলেঞ্জেলো মারা যান। মানে একজন বিরাট বড় টর্চ বিয়ারার অফ দ্য রেনেসাঁসের মৃত্যু হচ্ছে, আরেকজন টর্চ বিয়ারার অফ দ্য রেনেসাঁসের জন্ম হচ্ছে। This particular line is known as a couplet. Couplet মানে দুটো লাইন একসঙ্গে গেলে তাকে কাপল থেকে কাপলেট বলা হয়। This couplet epitomizes the social setting and the ethos of the poem. Social setting মানে সামাজিক অবস্থা, and ethos মানে সেই সময়টাকে বোঝাচ্ছে। Prufrock's inability to articulate his feelings is in contrast to the linguistic self-assurance of the women who can effortlessly converse with the Michelangelo. এখানে কি দুটো কিসের কন্ট্রাস্ট? একটা হচ্ছে Prufrock's inability to articulate his feelings, তার মনের যে কথা সেটা সে বলতে পারছে না, আর্টিকুলেট করতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই পৃথিবীর গোটা সমাজ ব্যবস্থা, গোটা অর্থনৈতিক ব্যবস্থা, আমি জানি যে এরা আমার বিপক্ষে। তুমি একটা ডিফারেন্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে বিলং করো, আমি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে বিলং করি, এটা কোনোদিন এক হতে পারবে না। আমি বলতে পারছি না, আমি আমার নিজের মধ্যে একটা অ্যাংজাইটি। আর অন্যদিকে রয়েছে দ্য উইমেন হু ক্যান টক অ্যাবাউট আ হিউজ জায়ান্ট লাইক মাইকেলেঞ্জেলো। মাইকেলেঞ্জেলোর আর্ট নিয়ে কথা বলা সহজ কাজ নয়, খুব কঠিন কাজ। কিন্তু এই উইমেনরা জানেই না কে মাইকেলেঞ্জেলো, তাই তারা রীতিমতো মাইকেলেঞ্জেলোর ব্যাপারে কথা বলে যাচ্ছে। ফলে এই প্রুফকের মধ্যে যে ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ এবিলিটি টু আর্টিকুলেট হিজ ফিলিংস, সেইটার সঙ্গে বারবার কন্ট্রাস্টেড হচ্ছে উইমেনদের এই কনফিডেন্সটা, তাদের কনফিডেন্স। ফলে বারবার এলিয়ট এই একটা আরবান ইমেজারি, একটা শহুরে সভ্যতা ক্রিয়েট করে তার যে এই ক্ষয়ে যাওয়া, যে ক্ষয়িষ্ণু সভ্যতার কথা বারবার এখানে বলার চেষ্টা করেছে। বলো, পরিষ্কার হচ্ছে কিনা? স্যার বলো স্যার, হ্যামলেটের ব্যাপারটা বুঝতে পারলাম না।
হ্যামলেটের ব্যাপারটা বুঝতে পারলে না, বেশ আরেকবার বলছি। হ্যামলেট ছিল শেক্সপিয়ারের তৈরি করা একটা অন্যতম মানে কমপ্লিকেটেড ক্যারেক্টার। হ্যামলেটকে সত্যি মানে বোঝা একটা অত্যন্ত কঠিন একটা জিনিস। যেটা ঘটেছিল এই বিখ্যাত শেক্সপিয়ারিয়ান প্লে হ্যামলেটে, সেটা হচ্ছে হ্যামলেট অ্যাকচুয়ালি ইজ দ্য প্রিন্স অফ দ্য ডেনমার্ক। সে ডেনমার্কের প্রিন্স এবং সে পড়ছে অ্যাকচুয়ালি জার্মানির একটা ইউনিভার্সিটিতে। এমন সময় হ্যামলেটের কাছে নিউজ আসে যে তার যে হ্যামলেটস ওন ফাদার, হ্যামলেটের যে বাবার সিনিয়র হ্যামলেট, তাকে আমরা প্লেটে একবারও দেখতে পাইনি, কেবলমাত্র দেখেছি হ্যামলেটের ফাদারের গোস্ট, ভূত হিসেবে তিনি কেবলমাত্র মাঝে মাঝে আসছেন, আর বাকি সময় আসছে না। এবং হ্যামলেট যখন বাড়িতে এলো, এসে জানতে পারলো তার বিভিন্ন বন্ধুদের মধ্যে দিয়ে, অনেক বিভিন্ন ক্যারেক্টার আছে এই গল্পে, তার মধ্যে হ্যামলেটের মা হচ্ছে গার্ট্রুড। গার্ট্রুড ইজ দ্য কুইন অফ দ্য ডেনমার্ক এন্ড হ্যামলেটস মাদার। আর রয়েছে পলোনিয়াস। পলোনিয়াস ইজ দ্য চিফ কাউন্সিলর টু দ্য কিং। কিং এর চিফ কাউন্সিলর, মানে এই গল্পের যিনি রাজা, রাজা হচ্ছেন আঙ্কেল ক্লডিয়াস, তার কাউন্সিলর হচ্ছে পলোনিয়াস। আর হ্যামলেট যার প্রেমে পড়বে সে হচ্ছে ওফিলিয়া। ওফিলিয়া ইজ পলোনিয়াসের ডটার। হ্যামলেট কোনোদিন তার প্রেমকে, ওফিলিয়াকে, তার প্রতি যে তার ভালোবাসা, সেটা কখনো বলতে পারবে না, এবং ওফিলিয়া আলটিমেটলি আত্মহত্যা করবে। ওফিলিয়া বিখ্যাত সিন যেখানে ওফিলিয়া নিজের মৃতদেহকে ভাসিয়ে দেবে জলের মধ্যে, মানে নিজেই জলের মধ্যে আত্মহত্যা করবে। ফলে এই গল্পে হ্যামলেট এমন একটা ক্যারেক্টার যে প্রথম থেকে সে জানে দ্যাট হিজ ফাদার হ্যাজ বিন কিলড বাই হিজ ওন আঙ্কেল, অ্যান্ড হিজ আঙ্কেল, সে বাড়িতে এলো এবং এসে দেখলো দ্যাট হিজ আঙ্কেল হ্যাজ অলরেডি ম্যারিড হার ওন মাদার। গার্ট্রুডকে অলরেডি সে বিয়ে করে ফেলেছে। এবার ব্যাপারটা হচ্ছে সে জানে যে তার ফাদারকে তার আঙ্কেল মেরেছে, তার আঙ্কেলের সঙ্গে তার মায়ের একটা ক্ল্যান্ডেস্টাইন ইললেজিটিমেট লাভ অ্যাফেয়ার ছিল অলরেডি, বাবা যখন বেঁচে ছিল তখন থেকে। এত কিছু সত্ত্বেও হ্যামলেটকে এই সমস্ত গল্প তার বন্ধু হোরেশিও, হিজ ওন ফ্রেন্ড, পুরোটাই বলেছে। এবং আরেকটা ক্যারেক্টার ছিল লেইটাস। লেইটাস হচ্ছে পলোনিয়াসের সান, মানে ওফিলিয়ার ব্রাদার, এবং পলোনিয়াস হচ্ছে ওফিলিয়ার বাবা। সো এই লেইটাসের সঙ্গে হ্যামলেটের খুব একটা ভালো সম্পর্ক ছিল না এই গল্প জুড়ে। পরে সেটা লেইটাস বুঝতে পারবে যে হ্যামলেট অ্যাকচুয়ালি ভালো মানুষ। কিন্তু যেটা এবং এই রোজেনক্রান্স এন্ড গিল্ডেনস্টাইন হচ্ছে হ্যামলেটের বন্ধু, এবং এই বন্ধুকে বিভিন্ন জায়গাতে স্পাই হিসেবে হ্যামলেট পাঠাচ্ছে সঠিক গল্পটা আনার জন্য। কিন্তু এই পুরো জিনিসটা জানা সত্ত্বেও হ্যামলেট উইল নট বি এবল টু কিল হিজ ওন আঙ্কেল ক্লডিয়াস। কেন? এই প্রসঙ্গে আর্নেস্ট জোনসের হ্যামলেট সম্পর্কে একটা বিখ্যাত, মানে একটা থিওরি আছে। আর্নেস্ট জোনস একজন বিখ্যাত ক্রিটিক। আর্নেস্ট জোনস, আর্নেস্ট জোনস, মানে তার বিখ্যাত এসের নাম হচ্ছে হ্যামলেট অ্যান্ড দ্য ইডিপাস। বিখ্যাত এসে। এটা 1897 সালে এসেটা পাবলিশ হয় 1949 সালে। খুবই বিখ্যাত এসে। এখানে উনি যেটা করেন সেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্সের যে থিওরি। হোয়াট ইজ দ্য থিওরি অফ দ্য ইডিপাস কমপ্লেক্স? আমি তোমাদেরকে বলেছিলাম অনেকবার, তোমরা আবার ভুলেছো, বলো হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স? স্যার, সমস্ত ছেলেদের তার মায়েদের প্রতি একটু সেক্সুয়াল অ্যাটেনশন থাকে। হ্যাঁ, মানে ইডিপাস কমপ্লেক্স একটা বিশেষ ধরনের সাইকোঅ্যানালিটিক থিওরি। বলো। এডিপাস কমপ্লেক্সের অপোজিট ইলেকট্রা কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্সের অপোজিট হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এক্সাক্ট অপোজিট হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। মানে দ্যাটস দ্য সাইকোসেক্সুয়াল অবসেশন অর অ্যাট্রাকশন অফ দ্য ডটার উইথ देयर ফাদার। অ্যাকচুয়ালি দুটো ক্যারেক্টারই গ্রিক ট্র্যাজেডির দুটো ক্যারেক্টার। ইডিপাস একটা ক্যারেক্টার আর ইলেকট্রা আর একটা ক্যারেক্টার। আমরা দেখেছি যে ইডিপাস যে গল্প তোমরা অলরেডি পড়েছো, ইডিপাস, সেখানে ইডিপাস আনইনটেনশনালি ম্যারিড হিজ ওন মাদার। সেখানে কিন্তু কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশনের গল্প ছিল না। কিন্তু এই গল্পটা পরবর্তীকালে অ্যাড করেন যে ভদ্রলোক, তার নাম সিগমন্ড ফ্রয়েড। তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি বলেন যে কোনো ধরনের গ্রিক ট্র্যাজেডির মধ্যে আমরা দেখতে পাই, যেটা গ্রিক ট্র্যাজেডি শুধু নয়, আমরা ইন জেনারেল দেখতে পাই চাইল্ডদের মধ্যে, এদের বয়স হচ্ছে 1 থেকে 18 মাসের মধ্যে
যে সময়টা, সেই সময়ে a child actually develops a kind of psychosexual relationship with the mother because of the close physical proximity of the child with their mother. কারণ শিশু 1 থেকে 18 মাসের মধ্যে তার মাকে ছাড়া আর অন্য কিছুকে চেনে না। তিনি প্রমাণ করেন যে চাদর, টেবিল, চেয়ার এগুলোকেও সে চেনে না শিশু, এগুলো অনেক পরে চিনছে। কখন? when language enters, যখন ভাষা প্রথমবার শিশু শিখছে, তখন শিশু জানছে এটা বাবা, এটা টেবিল, এটা চেয়ার। when the child actually learns to name the things, তার আগে ফ্রয়েড এবং পরবর্তীকালে জাঙ্ক লাকব প্রমাণ করে দেখান, তার আগে একটা শিশুর কাছে গোটা পৃথিবীটাই মা, সেও মা, তাকে মানে যে সমস্ত খাবার দিচ্ছে, ফুড দিচ্ছে, সেই মা, সেও মা, আর চারপাশে পুরো পৃথিবীটাই মা কেন্দ্রিক, মাদার সেন্টার। ফলে এই জায়গা থেকে তিনি এই থিওরিটার কথা বলেন, যেখানে এই বিখ্যাত গ্রিক ট্র্যাজেডির যে ক্যারেক্টার ইডিপাসের নামটাকে তিনি ব্যবহার করেন, করে তিনি বলেন এই জিনিসটাকে ইডিপাস কমপ্লেক্স। আর অন্যদিকে ইলেকট্রা হচ্ছে আমাদের বলো ইস্কাইলাসের লেখা একটা বিখ্যাত ট্র্যাজেডি, তার নাম হচ্ছে অরেস্টাইয়া, অরেস্ট্রিয়ান ট্রিলজি, এটাকে আমরা বলি অরেস্টিইআইএ। এই অরেস্ট্রিয়ান ট্রিলজি 3টে নাটক একসঙ্গে করে এই অরেস্ট্রিয়ান ট্রিলজি পাবলিশ করা হয়। তার একটা ক্যারেক্টার হচ্ছে ইলেকট্রা। ইলেকট্রার বাবা ছিল অ্যাগামেমনন। অ্যাগামেমননকে যে ইলিয়াডের বিখ্যাত যুদ্ধে যে গ্রিকদেরকে নেতৃত্ব দিয়েছিল, মানে অ্যাকিলিসের রাজা ছিল অ্যাগামেমনন। অ্যাগামেমননই ওই 50টা ছোট্ট ছোট্ট গ্রিক নগররাষ্ট্রকে একসঙ্গে করে নেতৃত্ব দিয়েছিল। অত্যন্ত ভিলেনাস একটা ক্যারেক্টার, খারাপ ক্যারেক্টার। অ্যাগামেমনন যখন যুদ্ধ থেকে ফেরার পরে তাকে পয়জন করে মারে তার মা ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রা তাকে পয়জন করে মারে, এবং এই বাবার প্রতি এক ধরনের তার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল, মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন ছিল। রিলেশনশিপ কথাটা বলা একেবারেই ঠিক নয়। যার ছিল তার নাম হচ্ছে আমাদের ইলেকট্রা। ফলে এই জন্য দুটো ক্যারেক্টারকে একজনের নাম দিয়ে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স, একজনের নাম দিয়ে বলা ইডিপাস কমপ্লেক্স। এবার আর্নেস্ট জোনস এই থিওরির কথা বলেন হ্যামলেটে প্রথমবার, যে হয়তো হ্যামলেট ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হিজ ওন মাদার, এবং সেই জন্যই হয়তো ক্লডিয়াসকে সে নিজের সেলফ হিসেবে দেখছে, সে নিজের একটা এক্সটেনশন হিসেবে দেখছে, যে হু হ্যাজ অলরেডি ম্যারিড হার ওন মাদার। এবং এর ফলে তার যে ভেতরে সেক্সুয়াল ফ্যান্টাসি, সেটাকে অ্যাজ ইফ আঙ্কেল ক্লডিয়াস রিয়ালাইজ করছে, সেটাকে বাস্তবায়িত করছে। ফলে এই কারণেই বারবার সে ক্লডিয়াসের কাছে যাচ্ছে এবং মারতে পারছে না, মারছে অনেক পরে। মাউস ট্র্যাপ বলে একটা প্লে উইদিন আ প্লে, একটা নাটকের মধ্যে আর একটা নাটক আর কি করবে হ্যামলেট, এবং সেখানে সে তার মাকেও মারবে এবং তার বাবাকেও মারবে, মানে তার বাবা নয়, সরি, তার আঙ্কেলকেও মারবে। এবং আজ পর্যন্ত হ্যামলেটের যত অ্যাডাপ্টেশন হয়েছে, দেখাবার চেষ্টা করি, হ্যামলেটের এখনো পর্যন্ত যত অ্যাডাপ্টেশন সিনেমাতে হয়েছে, নাটকে হয়েছে, হিন্দি সিনেমায় হয়েছে, বলিউডে হয়েছে, তাতে প্রত্যেকটাতে এরকম একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল দেখানো হয়েছে। তোমরা কেউ সিনেমাটার নাম ভুলে গেলাম, যেটা শাহিদ কাপুর ছিল, বিখ্যাত সিনেমা হ্যামলেটের অ্যাডাপ্টেশন, হায়দার। যদি কেউ দেখে থাকো, হায়দার সিনস, হায়দার বাবা, এই যে যদি কেউ হায়দারের সিন দেখে থাকো, এই যে হ্যামলেটের একটা অদ্ভুত পাগলামোর কথা বলা হয়েছে। হায়দার সিনেমাটা লোকেটেড কোথায়? কাশ্মীরে। কাশ্মীর কি? কাশ্মীর ইজ পার্ট অফ আওয়ার মাদারল্যান্ড, তাই তো? আমাদের মাতৃভূমি ভারতবর্ষের পার্ট হচ্ছে কাশ্মীর, যেখানে সব থেকে বেশি রক্তক্ষয়ী সংগ্রাম হয়, যেখানে সব থেকে বেশি মানুষের প্রাণ যায়। ফলে এই যে মানে মানে মায়ের প্রতি ফ্যাসিনেশন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি যে লড়াই, সেখানে কেবলমাত্র নিজের মা নয়, দেশমাতৃকাকে পর্যন্ত, মৃত্তিকাকে পর্যন্ত ইনভলভ করা হয়েছে এই প্লেটার মধ্যে। এবং যদি তোমরা দেখো হায়দার একটু ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে হায়দারে শাহিদ কাপুর এবং টাবু, হায়দারে শাহিদ কাপুর এন্ড টাবু ইচ্ছে করি, বিশাল ভারত অত্যন্ত মানে ক্রাফটি পরিচালক, ইচ্ছে করেই যে সমস্ত সিন গুলো হায়দারে রাখা হয়েছে, সেগুলোতে শাহিদ কাপুর এবং
আমাদের টাবুর মধ্যে এক ধরনের হালকা সেক্সুয়াল ফ্যাসিনেশন এই জায়গাগুলো রাখার চেষ্টা করা হয়েছে, ইচ্ছে করেই রেখেছেন, কারণ এই শেক্সপিরিয়ান যে প্লের স্পিরিটটাকে ঠিক মতো করে রাখার জন্য। এটা একটা অত্যন্ত কমপ্লেক্স টপিক, কারণ মানে এই নিয়ে প্রচুর প্রচুর লিটারেরি ক্রিটিক, প্রচুর সাহিত্যিক, প্রচুর সাইকোঅ্যানালিস্ট এই নিয়ে লেখালেখি করেছেন। এই যে এটা তো মানে হায়দারে ওই 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 সিনটা, এই যেখানে কে 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 চেয়েছিল হচ্ছে আমাদের আঙ্কেল ক্লডিয়াস, ঠিক আছে, আঙ্কেল ক্লডিয়াস ছিল কে কে। এই যে শাহিদ কাপুর এসছে এবং এসে তার মায়ের কাছ থেকে প্রথমবার নিউজ পাচ্ছে যে তার বাবার মৃত্যু হয়েছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু এই যে চর মারলো টাবুটাকে, ঠিক আছে। এই যে মানে এই প্রত্যেকটা সিনের মধ্যে কিন্তু এই এক ধরনের সেক্সুয়াল ওভারটোন কাজ করেছে, এবং সেটাই এইভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা যদি বিখ্যাত হ্যামলেটের যে প্লেটা মাইকেল অ্যালমেরিডা হ্যামলেট 2000, হ্যাঁ, যদি এই বিখ্যাত সিনটা দেখার চেষ্টা করো, তোমরা তো আমাকে এমনি শুনতে পাচ্ছ, আমি একটু দেখাচ্ছি, তারপর আবার আবার এই অন করে দেবো, কারণ নাহলে কপিরাইটের ব্যাপারটা খেয়ে যাওয়ার সম্ভাবনা। এই যে বিখ্যাত সিন যেখানে এই টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বলে হ্যামলেট ঘুরছে। এই যে দেখো চারিদিকে একটা শপিং মলের মধ্যে, এটা মডার্ন অ্যাডাপ্টেশন অফ হ্যামলেট, আধুনিক হ্যামলেটের একটা অ্যাডাপ্টেশন। এটা কিন্তু ওই ডেনমার্কে লোকেটেড নয়, মানে 1600 সালে লোকেটেড নয়, যেরকম হায়দারও একেবারে 1992 সালের কাশ্মীরে লোকেটেড। এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বলছে হ্যামলেট। ঘুরছে, দেখো এদিকে অ্যাকশন 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 অ্যাকশন, এখানে অ্যাকশন 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 অ্যাকশন। কোনটা কোন দিকে যাবে হ্যামলেট জানে না, কোনটা চুজ করবে হ্যামলেট জানে না। চারিদিকে এত অপশন, দেখো এখানে একটা অ্যাকশন মুভি চলছে, একটা ধ্বংসের খেলা চলছে, চারিদিকে আগুন জ্বলছে। এই আগুনটা হচ্ছে হ্যামলেটের মনের আগুন, হ্যামলেট জানে না হ্যামলেট কি করবে। আমরা প্রুফককে অনেকটা এই ধরনের একটা চরিত্র বলে বলতে পারি, অনেকটা হ্যামলেট ঘরানায়। কারণ আমরা দেখবো এরপরেই যখন লাভ সং অফ জে আলফ্রেড প্রুফকের ও বলবে একটা জায়গাতে, এই যে আই এম নো প্রিন্স হ্যামলেট নর ওয়াজ মেন্ট টু বি, আমি প্রিন্স হ্যামলেট নই, আমি প্রিন্স হ্যামলেট হতে চাই না, তার মানে আসলে আমি প্রিন্স হ্যামলেট। তাহলে বলবে কেন আমি প্রিন্স হ্যামলেট নই? ফলে ভেতরে ভেতরে অনেকটাই আমরা এটুকু বলতেই পারি যে চরিত্রের মধ্যে হ্যামলেট, এবং এই নিয়ে প্রশ্ন অনেকবার আসে যে হ্যামলেট এবং প্রুফকের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক মিল আছে বলো। বেশ, বুঝতে পেরেছো আমার কথা যেটা বললাম পরমানন্দ? হ্যাঁ স্যার। বেশ, সবাই বুঝতে পেরেছো? কোনো কনফিউশন? আচ্ছা, বুঝে গেছি স্যার। বেশ বেশ, এক সেকেন্ড। তোমরা কারা কারা হায়দার দেখেছো? কারা কারা দেখেছো শুনি? দেখেছি স্যার। দেখেছো? আর কেউ হায়দার দেখেছি স্যার। দেখেছো? শিল্পা দেখেছো? প্রিয়াঙ্কা, গোলাপ, তাপস দেখোনি হায়দার? হায়দার অবশ্যই দেখা উচিত। এবং আর যেটা দেখবে সেটা হচ্ছে এই মাইকেল অ্যালমেরিডাস হ্যামলেট, যেটা 2000 রিলিজ করেছে, ওটাও বিখ্যাত। কেনিথ ব্র্যানাগের একটা হ্যামলেট আছে, কেনিথ ব্র্যানাগ বিখ্যাত আর্টিস্ট, যিনি টেনেটে অভিনয় করেছিলেন। কেনিথ ব্র্যানাগের তার ডিরেকশনে একটা হ্যামলেট রয়েছে। এই তিনটেই সব থেকে বিখ্যাত, আর অনেক পুরনো হ্যামলেট রয়েছে। হ্যামলেটের উপরে মানে সারা পৃথিবীতে হয়তো 100-এর উপরে সিনেমা হয়েছে, তার মধ্যে 10টা-12টা খুবই খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং। যাই হোক, বেশ, হয়েছিল toast and tea. Before the taking of a toast and tea in the room, the women come and go talking about Michelangelo. তা বলছে দেখো, and indeed there will be time, সময় আসবে, there will be time to wonder, do I dare? যখন আমি নিজেকে প্রশ্ন করব এবং ভাববো, do I dare? dare মানে do I dare? সাহস করা উচিত ছিল। আমি কি সাহস করব করে বলে দেবো কি do I dare?
and do I dare, আমি সাহস করে বলবো আমার মনের কথা। টাইম টু টার্ন ব্যাক এন্ড ডিসেন্ড দ্য স্টেয়ার, বলছে না বলতে পারবো না, এই একটু সময় হচ্ছে, পিছনে ফিরে যাও, ফিরে দুম করে নেমে যাও। কিসে না দুম করে ওই মানে মাইকেল এঞ্জেলোর যে রুমের মধ্যে উইমেন আর টকিং অ্যাবাউট মাইকেল এঞ্জেলো, সেই রুম থেকে বেরো, বেরিয়ে টার্ন ইউর ব্যাক, পিছন দিকে মানে ফিরে যাও, এন্ড ডিসেন্ড দ্য স্টেয়ার, ডিসেন্ড মানে তলার দিকে নেমে যাও, স্টেয়ার ধরে মানে সিঁড়ি বেয়ে তলায় নেমে যাও, এন্ড ডিসেন্ড দ্য স্টেয়ার। কেন কেন কবির মধ্যে কনফিডেন্স নেই? উইথ আ বাল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার, আমার মাথার মধ্যে একটা টাক রয়েছে, কি করে বলবো। বারবার এই কবিতা জুড়ে আমরা দেখতে পাবো কবি খুব অদ্ভুত ভাবে কিছু ছোট্ট জিনিসপত্রের কথা বলবেন যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, যেরকম বাল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কবি অত্যন্ত সিরিয়াস জিনিস নিয়ে বলছেন। কবি কিন্তু এখানে কেবলমাত্র তার যে মাথার মধ্যে টাক আছে তার জন্য প্রপোজ করতে পারছে না এই নিয়ে বলছেন না। কবি এই ঘুণ ধরে যাওয়া সমাজে, এই আর্টিফিশিয়াল সমাজে একজন নারী যে কেবলমাত্র এই নিজের আর্টিফিশিয়ালিটি নিয়ে ব্যস্ত, সেখানে নিজের যে প্রেম নিবেদন করতে না পারা, তার সঙ্গে সঙ্গে এই সমাজের মধ্যে যে অ্যাংজাইটি, যে ডিলেমা, এই সমাজের যে ডিলেমা, করবো কি করবো না, বলবো কি বলবো না, সেই পুরোটার দিকে তিনি কিন্তু ইন্ডিকেট করেছেন। টাইম টু টার্ন ব্যাক এন্ড ডিসেন্ড দ্য স্টেয়ার উইথ আ বাল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার। আবার চুলের মাঝখানে একটা টাক, আমি কি করে বলবো? দে উইল সে হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন। তারা বলবে এই লোকটা প্রপোজ করলো, চুলগুলো কি অদ্ভুত ভাবে ইজ গ্রোয়িং থিন, চুলগুলো কি মানে মানে ফাঁকা হয়ে এসছে, তো বুড়ো লোক। মাই মর্নিং কোট, মাই কলার মাউন্টিং ফার্ম টু দ্য চিন, এই আমি যে কলারটা পরেছি, যে কোটটা পরেছি, সেটা আমার চিনের সঙ্গে, চিন মানে আমার এই চিবুকের সঙ্গে, মানে চিবুকের কাছাকাছি ফার্মলি রয়েছে। তো অর্থাৎ আমাদের এই সমাজ বারবার দেখে যে আমরা কোন মর্নিং কোট পরেছি, কোন ইভিনিং কোট পরেছি, কোন ইভিনিং ডিনার ড্রেস পরেছি। মাই কলার হোয়েদার ইট ইজ ফার্মলি মাউন্টিং টু দ্য চিন, আমার কলারটা প্রপারলি আমার এখানে আটা আছে কিনা, বোতাম আটা আছে কিনা। মাই নেকটাই রিচ এন্ড মডেস্ট বাট অ্যাসেটেড বাই আ সিম্পল পিন, আমার যে নেকটাই মানে বাও, যে বউটা আছে আমার নেকে, এক ধরনের টাই, মডেস্ট খুবই সাধারণ, বাট অ্যাসেটেড বাই আ সিম্পল পিন, কালে একটা পিন দিয়ে আটকানো আছে। অন্যদের ক্ষেত্রে আরো অনেক ধরনের ডেকোরেটিভ পিস থাকে। দে উইল সে বাট হাউ হিজ আর্মস এন্ড লেগস আর থিন। চারপাশের লোকগুলো জাজমেন্টের মধ্যে আমাকে ফেলে দেবে, বলবে যে এর হাতগুলো কি সরু সরু, হাউ হিজ আর্মস এন্ড লেগস আর থিন। আমি যদি বলি আমার প্রপোজাল, সেই মুহূর্তে আমি জাজমেন্টের শিকার হব না তো? ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, আমি কি পৃথিবীকে ডিস্টার্ব করব? ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? ইন আ মিনিট দেয়ার ইজ টাইম ফর ডিসিশনস এন্ড রিভিশনস হুইচ আ মিনিট উইল রিভার্স। বলছে 1 মিনিটের মধ্যে দেয়ার উইল টাইম, সময় আসবে, এবং সেখানে বিভিন্ন সিদ্ধান্ত এবং রিভিশন, সেই সিদ্ধান্তকে আবার বদল করতে হতে পারে আমাকে, এবং 1 মিনিটের মধ্যে আমার ভাগ্য পরিবর্তন হতে পারে। আমার যে কোনো সিদ্ধান্ত আমি প্রপোজ করলাম, সেই সিদ্ধান্ত রিভার্স হয়ে যেতে পারে, তার বিপক্ষে যেতে পারে, সেটা দাবার ঘুঁটি সম্পূর্ণ পাল্টে যেতে পারে। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? আমি কি সাহস করে এই পৃথিবীকে ডিস্টার্ব করব? এই যে and time for all the works and days of hands that lift and drop a question on your plate, তোমার প্লেটের মধ্যে এই যে প্রপোজাল করছে একজন নারী, একজন পুরুষ একজন নারীকে, আদৌ করবো কি করবো না। বলছে টাইম ফর ইউ এন্ড টাইম ফর মি এন্ড ইয়েট ফর 100 ইনডিসিশন, বলবো কি বলবো না, বলবো কি বলবো না করে বলছেন এই যে উইথ আ বাল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেড, আমার মাথার মধ্যে টাক পড়ে গেছে। দে উইল সে হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন, চুলগুলো কি অদ্ভুত। মাই মর্নিং কোট, মাই কলার মাউন্টিং ফার্ম উইথ দ্য চিন, মানে চিনের কাছে আমার এই এখানে চলে এসছে এই আমার কোটটা। But how his arms and legs are thin, but do I disturb the universe? আমি কি ইউনিভার্সকে ডিস্টার্ব করব? কি অদ্ভুত দারুণ এঁকেছে। বলছি in a minute there is time for decisions and revisions, 1 মিনিটের মধ্যে একটা ডিসিশন নিতে হবে, আবার সেটা রিভাইজও করতে পারি, 1 মিনিটের মধ্যে সেটা রিভার্স হয়ে যেতে পারে। For I have known them all, already known them all, have known evenings, mornings, afternoons. এরপর লেখক বলবেন যে আমি নিজেকে পরিষ্কারভাবে চিনেছি, ইভিনিং, মর্নিং, আফটারনুনে আমার যে প্রত্যেকটা সেলফ, আমি তাকে চিনি।
এই যে এলিয়ট যে ইমেজের এটা খুবই ইউজ করতে কবিতার মধ্যে, সেটা 6 o'clock the burnt out ends of smoky days। 6 o'clock কেন বিখ্যাত, কেন why 6 o'clock is important? কারণ 6টার সময় দুটো ঘড়ির কাঁটা সব থেকে বেশি দূরত্বে থাকে। that is suggestive of the alienation of the self। লেখকের নিজের নিজস্বতা, তার নিজের সেলফের থেকে সব থেকে দূরে আছি আমি, আমার শ্যাডো আমার কাছে নেই। দেখো এই যে শ্যাডোটা এখানে 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 এখানে, আবার এখানে থাকা মানে আমার থেকে সব থেকে দূরে দূরে রয়েছে। সো এলিয়ট এটা বিশ্বাস করতেন যে একটা মানুষের মাল্টিপল সেলফ হয়, মানুষের বিভিন্ন ধরনের সেলফ হয়, এবং সেটা মানে মানুষ জীবনের বিভিন্ন সময়ে চেঞ্জ করে, পরিবর্তন করে। একটা মানুষ একরকম থাকে না, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে হয়। ফলে এই যে নিজের মনের যে একটা কনফ্লিক্ট রিডেন সেলফ, সেটা কি লেখক বারবার তার কথা বলেছেন। বলছে ফর আই হ্যাভ নোন দেম অল অলরেডি। আমি এই পুরো বিষয়টাকে জেনে গেছি, আমি বুঝে গেছি কি হবে, হয়তো আমার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে না। নোন দেম অল, সবটা কি বুঝে গেছি। হ্যাভ নোন দ্য ইভিনিংস, মর্নিংস, আফটারনুনস। I have measured out my life with coffee spoons। বিখ্যাত ডায়ালগ। I have measured out my life with coffee spoons। আমি আমার জীবনটাকে কফি স্পুন দিয়ে মেপে নিয়েছি। মানে জীবনের যে কোনো মূল্য নেই, ভ্যালুলেস লাইফ, যেন যেরকম ভাবে কফিকে মেজার করা যায় একটা স্পুন দিয়ে, জীবনকেও মেজার করা যায়। কারণ কফি স্পুন কোথায় লাগে? একটা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মিটিং এ। ফলে অ্যারিস্টোক্রেটদের কাছে একটা সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই। মেজার আউট মাই লাইফ উইথ কফি স্পুন। আমি বুঝে গেছি জীবনের মূল্য একটা কফি স্পুনের মতোই, তাকে মেজার করা যায়। জীবনটাকে কফি স্পুন দিয়ে বাটখারার মতো করে প্যারামিটারে রাখা যায়। এই যে বিখ্যাত ছবিটা এখানে লেখক এঁকেছেন, এই যে আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস। আমি কফি স্পুন দিয়ে জীবনকে মেজার আপ করেছি, আমি দেখে নিয়েছি। I know the voices dying with a dying fall beneath the music from a farther room। আমি দেখেছি ভয়েস গুলো, আমার গলার কণ্ঠস্বর গুলোকে মৃত হয়ে গেতে। voices dying with a dying fall। আমি বলছি যে আই লাভ ইউ, বলতে গিয়ে বলতে পারলাম না, কারণ পাশের ঘরে হঠাৎ করে একটা অপেরার মিউজিক শুরু হলো। ভাবো তুমি একটা অ্যারিস্টোক্রেটিক লেডিকে প্রপোজ করতে গেছো, তুমি বলতে যাচ্ছ যে তুমি তাকে ভালোবাসো, পাশের ঘরে একটা অপেরা মিউজিক। I know the voices dying with a dying fall beneath the music from a farther room। So how should I presume? এখন আমি কি করব? How should I presume? I know the voices dying with a dying fall beneath the music from a farther room। পাশের ঘর থেকে গ্রামাফোন দিয়ে মিউজিক হচ্ছে। So how should I presume? আমি কি করব? কি যে করবে লেখক জানেন না। এই গিল্ট রিডেন, অ্যাংজাইটি রিডেন, ইনডিসিশন রিডেন একজন মানুষ হচ্ছেন, এই মডার্ন ম্যান হচ্ছেন। বলো বুঝতে পারছো কিনা? স্যার দুটো লাইন একবার বলতেন। কোন দুটো লাইন বলো? স্যার ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, ওই লাইনটা। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স। আমি কি গোটা পৃথিবীকে ডিস্টার্ব করবো? আমি কি গোটা ইউনিভার্সকে ডিস্টার্ব করবো? এখানে ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স বলতেন লেখক এখানে বোঝাতে গেছেন যে তার প্রপোজালটা, যেটা গোটা পৃথিবীকে কি, পৃথিবী বলতে চারপাশের পৃথিবী, যেখানে ওই সোসাইটির বিভিন্ন লোক ঘুরে বেড়াচ্ছে, তারা তো ডিস্টার্ব হবে যে এরকম একটা লোক, এরকম একটা ছেলে, সেটা অত্যন্ত সাধারণ ছেলে প্রপোজ করছে। সো ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স। আমি কি সত্যি এই গোটা ইউনিভার্সকে ডিস্টার্ব করব কি করব না? তার মধ্যে যে এক ধরনের অদ্ভুত কনফ্লিক্টের মধ্যে লেখক ভুগছেন, সেটাই এখানে বলা হয়েছে। আমি তোমাকে এটা ফার্দার এক্সপ্লেনেশন একটু দেওয়ার চেষ্টা করছি। এই যে Eliot was only 25 years old when he wrote the poem। মাত্র 25 বছর বয়স। And it is a haunting look at the future
that he saw in the eyes and actions of the adults around him. গোটা পৃথিবী চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে, তার চারপাশের অ্যাডাল্টদেরকে তার মানে অদ্ভুত লাগছে। এবং মাথায় রাখতে হবে যে মুহূর্তে এলিয়ট লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক লিখছেন সেই মুহূর্তে একটা বিশ্বযুদ্ধ চলছে। তাই তো বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে? 1914-তে। এলিয়ট লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক লিখছেন 1915-তে। মানে the world is facing this meaningless war from 1914 to 1918, 1918 সাল অবধি, প্রায় 1919 সালের শুরু পর্যন্ত এই বিশ্বযুদ্ধ চলেছিল। সেই বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে প্রুফার ইজ ওভারওয়েলড বাই দ্য কোয়েশ্চেন। সে জীবনে মানে প্রশ্ন নিয়ে মানে অত্যন্ত মানে ডিস্টার্বড। সে বলছে, ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, ডু আই হ্যাভ দ্য কারেজ টু স্পিক আউট দিস কোয়েশ্চেন? আমি কি প্রশ্নটা করবো গোটা পৃথিবীকে যে আমি একজন অত্যন্ত সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছেলে হয়ে that I have fallen in love with an aristocratic lady এবং চারপাশকে ডিস্টার্ব করবো। এইটা এই যে ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, এটা কিন্তু একটা মানে ক্যানোনিক্যাল লাইন, যে লাইনটা গোটা পোয়েম জুড়ে বারবার 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 রিপিটেড হবে। এবং লাভ সং অফ জে আলফ্রেড প্রুফকের ক্যাচ লাইন হচ্ছে এটা, ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? আমি কি সত্যি ইউনিভার্সকে ডিস্টার্ব করে যাব? আমি কি করতে পারি ইউনিভার্সকে ডিস্টার্ব? ফলে এই প্রুফকের কাজই হচ্ছে ডিস্টার্ব করা, প্রুফকের কাজই হচ্ছে ব্যাপারটাকে ডিস্টেবিলাইজ করা। সেটাই সে করার চেষ্টা করছে, কিন্তু পারবে কিনা সে জানে না। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? বলো, আর কোনো প্রশ্ন? স্যার একটা বলো। দ্য ভয়েস ইজ ডাইং উইথ দ্য ডাইং ফল। ডাইং ফল মানে লেখক যখন প্রস্তুতি নিচ্ছেন যে তিনি প্রপোজ করবেন, তখনই দেখছেন লেখক জানেন যে এরকম অনেক ভয়েস, অনেক কণ্ঠস্বর মানে যেটা হয়তো তার প্রেমিকার কাছে পৌঁছানো উচিত ছিল, পৌঁছয়নি। বিকজ চারপাশের লোক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ভয়েস ইজ ডাইং উইথ দ্য ডাইং ফল, সেই ভয়েস গুলো মৃত হয়ে গেছে। ওয়াই? ডেড হয়ে গেছে। কেন? তার কারণ তারা বলে উঠতে পারেনি। আর বলে উঠতে পারেনি তার কারণটা কি? কারণ চারপাশে বিভিন্ন মিউজিক বাজছে, অপেরা সিঙ্গিং হচ্ছে, গ্রামাফোনে মিউজিক বাজছে। এবার সে তাকে সাহস করতে সেটা বলতে হবে যে আই হ্যাভ রিয়েলি ফলন ইন লাভ উইথ ইউ, বলতেই পারছে না। ওই জন্যই ভয়েস ইজ ডাইং উইথ আ ডাইং ফল। স্যার ডাইং ফল বলতে স্যার কি বোঝানো? ডাইং ফল মানে মানে ভয়েস উঠছে এবং নামছে, এই নেমে যাওয়াটাকে ডাইং ফল বলতে পারো, ঠিক আছে? এবং সেটা আর উঠছে না, ঠিক আছে? এবং ভয়েস আছে, আমরা বিভিন্ন গ্রাফ দেখি, ভয়েস উঠছে নামছে আবার উঠছে নামছে, নামাটাকে ডাইং ফল এখানে বলছে। ঠিক আছে স্যার। বেশ স্যার, বলো। স্যার চিঠি লিখে বলতে পারেনি? না, এবার বিষয়টা হচ্ছে যে মানে এই এত সহজে সলিউশন নয় ব্যাপারটা। মানে চিঠি লিখে বলার সলিউশন এই গল্পটাতে নয়। কারণ এই গল্পটা কেবলমাত্র বারবারই বলছে এটা প্রেমের কবিতা নয়, এটা এমন একটা কবিতা যে কবিতাটা মানে কেবলমাত্র একটা পুরুষ একটা নারীকে প্রপোজালের গল্প নয়। এর সঙ্গে ওয়ার্ল্ডের পৃথিবী, এর সঙ্গে আরবান সিভিলাইজেশন, চারপাশের লোকেদের গ্রোয়িং ইনসেনসিটিভিটি, চারপাশের লোকজন বুর্জোয়ারা প্রোলেটারিয়াদের দিকে তাকাচ্ছে না, একটা লোক খাবার পাবে কি পাবে না তার সত্যি কোনো ঠিক নেই। গোটা ইউরোপ জুড়ে এরকম অবস্থা হয়েছিল 1914 থেকে 1918-এর মধ্যে। লোকে পরের দিন বাঁচবে কিনা জানে না। তো এইরকম একটা পৃথিবীতে ভালোবাসা কি আদৌ সম্ভব? whether love is really possible between two men and women who belong to different two economic classes, দুটো অর্থনৈতিক ক্ষেত্রতে বিলং করে এরকম নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসা এই 1915 সালে বিশ্বযুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে সম্ভব কিনা, সেই প্রশ্নটা এখানে এলিয়েট করছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। সঙ্গে সঙ্গে এই যে ক্যারেক্টার জে আলফ্রেড প্রুফক, কিন্তু কেবলমাত্র একজন মানে মানে এলিয়ট নিজে নন, কেবলমাত্র অনেকে বলেন যে প্রুফক ইজ এলিয়ট হিমসেলফ, অনেক ক্রিটিক বলেন, তা কিন্তু নয়। এলিয়টের প্রুফক হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ অফ আ সার্টেন সেকশন অফ দ্য সোসাইটি। এমন একটা পুরুষ, এমন একজন মানুষ যিনি এই যে অ্যাংজাইটি অফ দ্য মডার্ন ম্যান, এই যে ডিলেমা স্ট্রিকেন মডার্ন ম্যান, একজন আধুনিক মানুষ যার মধ্যে ডিলেমা রয়েছে হ্যামলেটের মতো, টু বি অর নট টু বি, সে কি করবে সে জানে না, সেই মানুষকে রিপ্রেজেন্ট করছে এই প্রুফক। ফলে এখানে মানে সলিউশনটা তো ইজি নয় যে আমি মানে ভালোবাসার কথাটা চিঠি লিখে বলে দিলাম, মানে সে তাকে এভাবেই বলতে হবে এবং সে কোনোদিন বলতে পারবে না, সে কোনোদিনই প্রপোজ করতে পারবে না। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক
কোনোদিন লাভ সং হয়ে উঠতে পারছে না। এই হচ্ছে সবচেয়ে বড় মানে the high the tragedy of this love song of J.L. Fitful. It is not a love song. It is actually a song of failed love, একটা ব্যর্থ ভালোবাসার গল্প। বলো, am I clear? হ্যাঁ স্যার। বেশ বেশ। হ্যাঁ, বলছে and I have known the eyes already, আমি চোখগুলোকে চিনি, সবকটাকে জানি। I have known the eyes already, known them all. দাঁড়াও এক সেকেন্ড, আমি এখান থেকে একটু পড়লে তোমাদের সুবিধা হবে হয়তো। মর্নিং প্লেট ও এইখানটাতে আছে, আচ্ছা এখানটাতে, এইখানটাতে আছে, আচ্ছা I've done it already, I've done it all, agent, and I already know how people agent এখান থেকে পড়ছি কোথায় agent and I have known the eyes already, ওই চোখগুলোকে আমি সবকটাকে চিনি। যে চারপাশে যারা নারীরা দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে বা আমাকে জাজ করছে, আমি প্রত্যেকটা চোখকে চিনি। I have known the eyes already, known them all. The eyes that fix you in a formulated phrase. Formulated phrase মানে একটা বিশেষ ধরনের ফর্মুলার মধ্যে তোমাকে ফেলে দেয়, একটা বিশেষ ধরনের ফ্রেজ। এত গরিব, এত বড় লোক, এ কোনো কর্মের নয়, এক সেকেন্ডের মধ্যে তোমার জাজমেন্ট হয়ে যাবে। তাহলে I have known the eyes already, known them all, আমি প্রত্যেকটা চোখকে চিনি। The eyes that fix you in a formulated phrase, সেই সমস্ত আইস গুলো যারা তোমাকে একটা বিশেষ সামাজিক অবস্থানের মধ্যে রেখে দেবে, বলবে যে একে দিয়ে আর কি হবে, তুমি সেই কাজ করে না ওই ওয়ার্কশপে, এর আর কি ক্ষমতা। The eyes that fix you in a, তো লেখক কি করবে, the eyes that fix you in a formulated phrase. And when I am formulated, আমাকে যখন ফর্মুলার মধ্যে ফেলে দেওয়া হয়, স্প্রলিং অন আ পিন, যেন আমাকে একটা পিনের মধ্যে গেঁথে দিয়েছে, যেরকম ভাবে আরশোলাকে বা অনেক সময় প্র্যাকটিক্যালের সময় ব্যাংকে একটা স্প্রিং এর মধ্যে রেখে দেওয়া হয়, পিনের মধ্যে রেখে দিয়ে কাটা হয়। So when I am formulated, sprawling on a spin, আমি পিনের মধ্যে বন্দি, আমাকে কেউ পেছন দিয়ে এটা দিয়েছে। When I am pinned and wriggling on the wall, আমাকে যেন ওয়ালের মধ্যে কেউ রেখে দিয়েছে, দিয়ে কে জাজ করছে। Then how should I begin? আমি তাহলে কেমন করে বলবো আমার কথা? To spit out all the butt ends of my days and ways. Butt of ridicule, butt ends মানে সিগারেটের শেষ দিকটাকে বলা হয় butt ends। এলিয়টের কবিতার মধ্যে সিগারেট বারবার এসছে, the burnt out ends of the smoky days, দিনের শেষকে তিনি বারবার সিগারেটের শেষের সঙ্গে তুলনা করেছেন। এবং এলিয়ট এখানে বলছেন যে how should I begin, আমি কেমন করে বলবো, to spit out all the butt ends of my days and the ways, আমার দিন এবং আমার পৃথিবী যেটা অলরেডি শেষ হয়ে গেছে, আমার জ্বলন্ত সিগারেটের মতো শেষ হয়ে গেছে, আমি কেমন করে সেই শেষ হয়ে যাওয়ার কথাটাই কেমন করে বলবো। and how should I presume, তাহলে আমি কি ভাববো, আমি কি বলবো। এখানে ছবিটা খুব ইন্টারেস্টিং, দেখলে কেন এটা বুঝতে পারবে। এই যে and when I am formulated, sprawling on a spring, pin, আমাকে যেন খুব পিন দিয়ে গেঁথে দিয়েছে। এই যে when I am pinned and wriggling on the wall, ওয়ালের মধ্যে আমাকে কি পিন দিয়ে গেঁথে দিয়েছে আমার মনে হচ্ছে। কারণ এই চারপাশের নারীরা আমার সম্পর্কে আমাকে একেবারে পিন ডাউন করেছে যে এ তো এর বেশি পারবে না। এই যে then how should I begin, পিন দিয়ে গেঁথে দাঁড়িয়ে আছে। To spit out all the butt ends of my days and ways, এই সিগারেট পড়ে আছে চারিদিকে। and how should I presume, আমি তাহলে সেক্ষেত্রে কি বলবো, আমার কি বা বলার থাকতে পারে। তাহলে বুঝতে পারছো, এলিয়ট বলছেন and I already know how people look at me, I've seen all the looks people give, the way people look at me and dismiss me with some cliched phrase. একই ধরনের কথা বলে আমাকে এভাবে ডিসমিস করে। ক্লিশেড মানে একই, বারবার হয়ে গেছে, গরিব, সাধারণ বাড়ির ছেলে, কবি তো। fixing me in their gaze like I'm an insect specimen pinned and wriggling against the wall, আমি যেন মনে হচ্ছে আমি একটা পতঙ্গের, কীট পতঙ্গের মতো। বোটানি বা বায়োলজির ক্লাসে যখন প্র্যাকটিক্যাল করে ছেলেবেলা যেরকম ব্যাঙের দিকে তাকায়, ব্যাঙটাকে কাটতো ইন্টেস্টাইনটা,
সেরকম যেন আমাকে চোখের দৃষ্টি দিয়ে কাটছে। So how should I start to spit out the memories of my life? এবং আমার জীবনের কাহিনীগুলো কেমন করে থু দিয়ে মুখে ওদের ছুঁড়ে দেবো, like the butt ends of a cigarette, যেভাবে সিগারেট ছুঁড়ে দেয়। And what gives me that right? আমি কিভাবে করবো আমি জানি না। এই যে মনের মধ্যে একটা অদ্ভুত কনফ্লিক্ট ফিল করছে, তার কথা এখানে এলিয়েট বলছেন। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। And I known the arms already, বলছেন এই হাতগুলোকে চিনি, মানে যে মানে নারীদের হাতগুলো, known them all, প্রত্যেকটা হাতকে চিনি। arms that are braceleted, মানে সেই বুর্জোয়া শ্রেণীতে তারা পড়ে, যাদের ব্রেসলেট রয়েছে। ব্রেসলেট মানে এক ধরনের সোনার বা অত্যন্ত মানে কি বলবো, মানে এক্সপেন্সিভ জুয়েলারি দিয়ে তৈরি ব্রেসলেট, যেটা হাতে পরা হয়। arms that are braceleted and white and bare, ফাঁকা সাদা হাত, but in the lamplight downed with light brown hair, এবং ল্যাম্প লাইটে তাদের কি লাগে, লাইট ব্রাউন হেয়ার সেই সমস্ত নারীদের আছে। is it perfume from a dress that makes me so digress? ডাইগ্রেশন মানে DRIGRESS, ডাইগ্রেশন মানে অন্য কথা বলা, কোন একটা গল্প বলতে গিয়ে অন্য গল্প বলা, বলতে পারছে না আসল কথায় পয়েন্ট আউট করতে পারছে না, আসল কথায় ফিরতে পারছে না, দ্যাট আই লাভ ইউ। এই ডাইগ্রেশনটা কেন হচ্ছে? এই আমার কি একটা অদ্ভুত গন্ধ আসছে কোন একটা নারী ড্রেস থেকে, যেটা কি আমাকে সঠিক পয়েন্টে আনতে পারছে না, আমি কি সেই বারবার ওই পারফিউমের গন্ধে চলে যাচ্ছি, এটা আমার নাকে আসছে। arms that lie along a table or wrap about a shawl, সেই সমস্ত আর্ম গুলো লেডিদের যেগুলো অনেক সময় টেবিলের উপরে থাকে, আর wrap about a shawl, বা শাল দিয়ে ঘেরা থাকে, মানে বুঝতে পারছেন অ্যারিস্টোক্রেটিক সোসাইটি একটা কাশ্মীরি শাল দিয়ে ঘেরা হাত। and should I then presume, আমি কি বলবো তখন, and how should I begin, তাহলে আমি আমার জীবনের কাহিনী কিভাবে শুরু করবো, আমি কিভাবে বলবো that I love you and I belong from a very ordinary class? How can I do that? And I already know what the women are like, জানি এই নারীরা কেমন হয়। I have known all kinds of women, সমস্ত নারীদের দেখেছি। those whose arms are covered with bracelets, এমন ধরনের নারী যাদের হাত ব্রেসলেটে ঘেরা, হাতটা পেল বিবর্ণ, হেয়ারলেস স্কিন, ল্যাম্পের মধ্যে তাদের ব্রাউন, লাইট ব্রাউন হেয়ার দেখতে পাচ্ছি, কিন্তু একদম স্মুথ স্কিন। is it the smell of perfume that a dress that is making me lose my train of thought? আমার চিন্তা ভাবনাকে কি অন্যদিকে নিয়ে যাচ্ছে ওই নারীর পারফিউমের গন্ধ। আসলে এলিয়েট এখানে যেটা করার চেষ্টা করেছেন, he is actually trying to mix and match the stream of consciousness of the thought of this character, এই চরিত্রের চেতনা, তার যে অনেক ধরনের চিন্তা তার মাথায় আসছে। একজন পুরুষ যখন একটা লেডিকে প্রপোজ করতে যাচ্ছে, তার মাথায় অনেক ধরনের চিন্তা, অন্য নারীর পারফিউমের গন্ধ, অন্যান্য চারপাশে নারী বসে আছে তাদের দৃষ্টিভঙ্গি, সবকিছু দেখে তার মাথা একদম মানে গুলিয়ে গেছে। I am thinking of arms resting on a table or wrapped up with a shawl, so what gives me the right and how should I begin? আমি কেমন করে বলবো আমার কথা জানি না, and how should I begin জানি না, কেমন করে বলবো আমি জানি না। এই যে is it perfume from a dress that makes me digress, এই যে মানে লেডি একটা ক্যাটকে নিয়ে বসে আছে, এইটার কথা। and should I then presume and how should I begin, আমি কেমন করে বলবো বলে, তারপরে বলছে কেমন করে বলবো, বিখ্যাত লাইন, খুবই বিখ্যাত লাইন। shall I say, আমি কি বলবো, I have gone at dusk through the narrow streets and watched the smoke that rises from the pipes of a lonely man in short sleeves leaning out of windows. এখানে একটা দেহ ব্যবসায়ী মানে পাড়া, মানে a kind of urban city কল্পনা করো, যার মধ্যে প্রস্টিটিউশন হয়, সমস্ত অনেক খারাপ কাজ হয়। সেই যে I have gone at the dusk through the narrow streets, অন্ধকারে আমি ছোট্ট ছোট্ট ন্যারো গলির মধ্যে দিয়ে গেছি, এবং সেই গলি, and watch the smoke that rises from the pipes of lonely men in shirt and sleeves. Pipe is here perhaps a phallic imagery, and watch the smoke, সেই সমস্ত স্মোক যেগুলো এই পাইপ থেকে বেরোচ্ছে, of lonely men in short sleeves, এবং তারা ছোট্ট গেঞ্জি পরে বারান্দার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, leaning out of windows, উইন্ডো থেকে বাইরে বেরিয়ে দেখছে তলার দিকে। সাধারণত এই ধরনের দৃশ্য আমরা এই প্রস্টিটিউশনের পাড়াতে দেখতে পাই। আমি বারবারই বলছি, আমাদের এই গল্পের যে নায়ক,
সে কিন্তু এই মানে দ্য বিজনেস অফ দ্য প্রস্টিটিউশন, অ্যারিস্টোক্র্যাটিক লেডি, এবং তার সঙ্গে সঙ্গে তার ভালোবাসা, সব এই জিনিসগুলোকে একেবারে মিলিয়ে মিশিয়ে ছারখার করে দিচ্ছেন। তিনি বারবার মেলাবেন এই জিনিসগুলোকে। তিনি বিশ্বাস করেন যে পৃথিবীতে হয়তো ভালোবাসা পণ্য হয়ে গেছে। The love has been transformed into a commodity, the commodification of the emotions of the love and desire. জীবনই পণ্য, তো ভালোবাসা তো পণ্য হবেই। And watch the smoke that rises from the pipes of lonely men. একা একা মানুষরা যারা শার্ট স্লিভে দাঁড়িয়ে আছে, লিনিং আউট অফ দ্য উইন্ডোজ। বলে তো বিখ্যাত লাইন, যে লাইনটাকে আমি অনেক সময় ইউজ করি বিভিন্ন জায়গাতে, আই শুড হ্যাভ বিন আ পেয়ার অফ র্যাগেড ক্লজ। এমন ভেতরের মধ্যে যন্ত্রণা, বলছে আমি হতে চাইতাম একটা নোক, পেয়ার অফ দ্য র্যাগেড ক্লজ। র্যাগেড মানে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন, উঁচু নিচু ঢিপির মতো। I should have been a pair of ragged claws. আমি আমার ওইরকম একটা নোক হওয়ার ইচ্ছা পরবর্তীকালে জীবনে। Scuttling across the floors of the silent seas. নিস্তব্ধ সমুদ্রের উপরে ক্ল দিয়ে ঘষতে চাই আমি। ক্ল দিয়ে টেবিলের উপরে ঘষলে শব্দ হবে, কিন্তু সমুদ্রের উপরে ঘষলে শব্দ হবে না। লেখক বলছেন যে আমি সমুদ্রের উপরই ঘষতে চাই, কারণ আমি আমার ভয়েসটা তো কোথাও পৌঁছতে পারছি না। I should have been a pair of ragged claws scuttling across the silent seas. And watch the smoke that rises from the pipes of lonely men in shattered sleeves. দাঁড়িয়ে আছে যে lonely men রা, এখান দিয়ে আমি যাচ্ছি হেঁটে। I should have been a pair of ragged claws scuttling across the floors of the silent seas. কাঁকড়ার মতো আমি আমার পায়ের নখের দাগ সমুদ্রের বুকের মধ্যে এঁকে দিতে চাই। আমি প্রুফক। দেখি কতটা বাকি আছে, বলো। আজকে শেষ করবো না পরের দিন শেষ করবো? পরের দিন শেষ করি নাকি? হ্যাঁ স্যার, পরের দিন। বেশ, তাহলে স্কাটলিং অ্যাক্রস দ্য ফ্লোরস অফ দ্য সাইলেন্সেস অদ্ভুত লাগলাম, এইটা পরের দিন শেষ করে দেবো, এখানেই শেষ, ঠিক আছে? তাহলে এত দূর লাগলাম স্কাটলিং অ্যাক্রস দ্য ফ্লোরস অফ দ্য সাইলেন্সেস। কিছু বলছো? বলো স্যার কতটা আছে? আরো মোটামুটি যদি শেষ করি লাগবে হচ্ছে আধ ঘন্টা মতো। তাহলে স্যার ছেড়ে দিন। আধ ঘন্টা মতো লাগবে। দাঁড়াও দেখিনি, একবার দেখিনি। এই যে সাইলেন্স, না না স্যার, থাকুক থাকুক। এই যে এতটা আছে, আফটারনুন, এই এতটা, আবার এই এতটা, 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 এখানে শেষ হচ্ছে। অনেকটা আছে স্যার, অনেকটাই আছে। স্যার ছেড়ে দিন। বেশ বেশ, এখানে রাখলাম আজকে আমরা যে অ্যালফ্রেড ট্রুফকের গল্প। বলো, তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেনস। কোন প্রশ্ন ট্রুফককে নিয়ে? বলো স্যার। সাবজেক্টিভ আর অবজেক্টিভ স্যার এই দুটো বলছেন তো? হ্যাঁ, খুবই মানে অত্যন্ত একটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ সাবজেক্টিভ এন্ড হোয়াট ইজ অবজেক্টিভ। What is objectivity? Objective means neutral. Objective means neutral. N-E-U-T-R-A-L. Neutrality মানে আমি কোনো পক্ষেই নয়, আমি absolutely impartial is objectivity. দেখবে অবজেক্টিভ কোয়েশ্চেন্স মানে কি? শর্ট কোয়েশ্চেন্স এই অর্থে ব্যবহার করা হয়, এবং এই শর্ট কোয়েশ্চেনে যদি ডিটেলে শর্ট কোয়েশ্চেন করা যায় তাহলে মোটামুটি এক্সামিনেশনে নিউট্রালিটি রাখা যায়। কারণটা কি? কারণ হয় শর্ট কোয়েশ্চেন ঠিক হবে বা ভুল হবে। সো অবজেক্টিভিটিকে সবসময় এই পৃথিবীতে সায়েন্সের সঙ্গে, র্যাশনালিটির সঙ্গে, CIENCE, সায়েন্সের সঙ্গে র্যাশনালিটির সঙ্গে তুলনা করা হয়েছে। অবজেক্টিভ ভিউ পয়েন্ট মানে আ নিউট্রাল পার্সপেক্টিভ হুইচ ইজ ইম্পার্শিয়াল, যেটা কারোর পক্ষে নয় বিপক্ষে নয়। আমার টিচার হিসেবে কাজ হচ্ছে একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ ক্রিয়েট করা। বাট হোয়াট ইজ সাবজেক্টিভিটি? দ্য ওয়ার্ড সাবজেক্টিভিটি has actually held from the word self. Subjective viewpoint মানে আমার পার্সোনাল ভিউ পয়েন্ট, আমার নিজের ব্যক্তিগত বক্তব্য। সারা পৃথিবীতে কবিতা সবসময় সাবজেক্টিভ হয়। মিউজিক কোনটা কারোর ভালো লাগবে কি ভালো লাগবে না, সাবজেক্টিভ। আমার পণ্ডিত রবিশঙ্করের মিউজিক ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগবে না। আমার নচিকেতের মিউজিক ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে না। আমার ধরা যাক
সত্যজিৎ রায়ের সিনেমা ভালো লাগতে পারে, অনেকে বলে ফালতু বাবা কেন চাকরটা হেভি ছিল, এসব কি সিনেমা দেখিস। ফলে আর্ট ফর্মের, যখন আমি যে কোনো আর্ট ফর্মের দিকে তাকাবো, সেটা মিউজিক হতে পারে, সেটা পেইন্টিং হতে পারে, ডান্স ফর্ম হতে পারে, ট্র্যাজেডি হতে পারে, কমেডি হতে পারে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাবজেক্টিভ। কোনো মানুষের ভালো লাগবে, তোমার হয়তো টি.এস. এলিয়টের লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ ভালো লাগতে পারে, অনেকে লাগবে না। কিন্তু এইটা কখনো হতে পারে না যে তোমার মাধ্যাকর্ষণ শক্তিকে ভালো লাগবে কি লাগবে না। আরে ভালো না লাগলেও মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে এই পৃথিবীতে, তোমার ভালো লাগুক বা না লাগুক, এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। গ্যালিলিও বলেছিল, কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারপরে সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তোমার ভালো লাগুক বা না লাগুক, বিকজ ইট ইজ অবজেক্টিভ ট্রুথ, ইট ইজ সায়েন্স, ইট ইজ এম্পেরিক্যাল ফ্যাক্ট। এবার এই সাবজেক্টিভিটির যে কনসেপ্টটা, এটা মডার্নিজমে একরকম ভাবে ইউজ করা হয়েছে, তার আগে রোম্যান্টিসিজমে আর একরকম ভাবে ইউজ করা হয়েছে। রোম্যান্টিক সাবজেক্টিভিটি ইজ অল অ্যাবাউট দ্য আই, যে আইটা নেচারের কাছাকাছি রয়েছে, প্রকৃতির কাছে আই রয়েছে, এবং এই আইটাকে সবসময় একটা সেলিব্রেটরি দৃষ্টিভঙ্গি থেকে, মানে আমার আমিত্বকে কবি সবসময় সেলিব্রেট করছে। সেটা কোলরিজ হতে পারে, ওয়ার্ডসওয়ার্থ হতে পারে, শেলি হতে পারে, কিটস হতে পারে, প্রত্যেকেই কবিকে the poet has always been looked as prophet, কবিকে প্রফেট হিসেবে দেখেছে। মানে অলমোস্ট দ্য পোয়েট ইজ বিকামিং জিসাস ক্রাইস্ট, প্রায় ক্রাইস্টের মতো, মোহাম্মদের মতো তাকে এইভাবেই কবিকে দেখেছে। মডার্নিজমে এই সাবজেক্টিভিটিকে এভাবে সেলিব্রেট করা হয়নি, সাবজেক্টিভিটিকে তুলনা করা হয়েছে লোনলিনেসের সঙ্গে। সাবজেক্টিভিটি ইজ এলিয়েনেটেড। আমাকে কলেজ সার্ভিস কমিশনে প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রোম্যান্টিক সাবজেক্টিভিটি এন্ড মডার্নিস্ট সাবজেক্টিভিটি। রোম্যান্টিক সাবজেক্টিভিটি সবসময় পোয়েটকে গ্লোরিফাই করে, সেলিব্রেট করে, পোয়েটকে বলে পোয়েট ইজ অলমোস্ট আ পার্ট অফ দ্য নেচার, পোয়েট ইজ আ ভ্যাটিস, ভ্যাটিস ইজ আ জার্মান ওয়ার্ড, ভ্যাটিস মিন্স প্রফেট। কবি হচ্ছে যীশু খ্রিস্ট, কবি হচ্ছে ভগবান। এবং দেখবে নাইটেঙ্গেলে, আমি এমন একটা গান শিখবো যে গানটা আমি নাইটেঙ্গেলের কাছ থেকে শিখে আমি মানুষকে শেখাবো বলছেন কবি। অর্থাৎ মানুষ, সাধারণ মানুষ, অর্ডিনারি পিপুল এবং নাইটেঙ্গেলের মধ্যে একটা মেডিয়েটার হিসেবে, একটা ইন্টারমিডিয়েট হিসেবে, একজন মধ্যস্বত্বভোগী হিসেবে কবি যাবেন। কিন্তু টি.এস. এলিয়টের এই কবিতাতে এই কনফিডেন্স, কিন্তু এই গ্লোরিফাইড সেলফের কনফিডেন্স রোম্যান্টিক পোয়েট্রি নেই। এখানে কবি একা, কবি নগণ্য, কবিকে কেউ পাত্তা দিচ্ছেন না, প্রুফকের মতো রাস্তায় রাস্তায় কবি ঘুরে বেড়াচ্ছেন। I should have been a pair of ragged claws scuttling over the floors of the silent seas. বলছে আমি নখের মতো আমার হওয়া উচিত ছিল, যে নখটা নিস্তব্ধ কাঁকড়ার মতো সমুদ্রের মধ্যে নিজের নখটাকে ঘষে ঘষে বেড়াবে। ফলে that is the difference between romantic subjectivity and the modernist subjectivity. Objectivity is about rationality, about fact, about neutrality, about impartiality, while subjectivity is about the self, about the personal viewpoint, about perspective. আমি কোন একটা জিনিস কেমন করে দেখবো, সেটা আমার নিজস্ব পার্সপেক্টিভ। এইটা হচ্ছে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির মধ্যে ডিফারেন্স। কঠিন প্রশ্ন, এই নিয়ে একটা কেন 2-3টে ক্লাস করা যেতে পারে, এতটাই জটিল একটা প্রশ্ন, কিন্তু তাও উত্তর দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে পেরেছো? মোটামুটি বুঝে গেছি। বেশ বেশ। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই। বেশ, আমি আপাতত ক্লাসটা এখানে রাখলাম। আমি রেকর্ডারটা এখানে বন্ধ করছি এবং